আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ইউ টু পিডিএন এইচ একাডেমি। আজকে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং প্রথম পার্টটা যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। তো আলোচনায় আসা যাক। আজকের পাঠের বিষয় হচ্ছে মোমবাতির জ্বলন ও মোমের তিন অবস্থা, গলন ও স্ফুটন, পাতন ও ঊর্ধ্বপাতন। তো মোমবাতি জিনিসটা আসলে কি? মোমবাতি মূলত কার্বন ও হাইড্রোজেনের দ্বারা গঠিত একটি যৌগ, একে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন সম্পর্কে আমরা ইনশাল্লাহ একাদশ অধ্যায়ে আলোচনা করব, বিশদভাবে আলোচনা করব, সেখানে বিশদভাবে দেওয়া আছে। তো মোমবাতির জ্বলনটা আসলে কি? আমরা যখন মোমবাতির যে একটি সুতো আছে সেই সুতোয় আগুন ধরাই, এটাকেই মোমবাতির মূলত জ্বলন বলা হয়। মোমবাতির জ্বলন এর সময় যখন আমরা মোমবাতির সুতোতে আগুন ধরাই তখন মোমবাতির সুতোর আশেপাশে এর মোম তরলে পরিণত হয়, তাপ পেয়ে ধীরে ধীরে তরলে পরিণত হতে শুরু করে, গলে গিয়ে তরলে পরিণত হয় এবং মূলত মোম প্রথম অবস্থায় কঠিন অবস্থাতেই থাকে এবং সেই সুতো যেখানে আমরা আগুন ধরাই ঠিক সেইখানের মোমের কিছু অংশ জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডলে চলে যায় এবং বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে এবং সেই সাথে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় মোমের জ্বলনে। তো আমরা মোমের জ্বলনের বিক্রিয়াটা এভাবে লিখতে পারি, যদি x সংখ্যক কার্বন এবং y সংখ্যক হাইড্রোজেন প্লাস x প্লাস y ডিভাইডেড 2 সংখ্যক অক্সিজেন কে আমরা তাপ দিই, তাহলে x সংখ্যক কার্বন ডাই অক্সাইড এবং y সংখ্যক পানি এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তো ভিউয়ার্স, এটা ছিল আসলে মোমের জ্বলন। তো আমরা দেখতে পেলাম যে মোমের জ্বলনে কিন্তু আমরা যখন মোম জ্বলতেছে তখন আমরা বায়বীয় পদার্থ এবং তরল এবং কঠিন মোমের তিনটি অবস্থায় দেখতে পেলাম। তো এবার গলন ও স্ফুটন। গলন মূলত কি? গলন মূলত হচ্ছে কঠিন পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে তরলে পরিণত করার নামই হচ্ছে গলন। এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকেই বলা হয় গলন। এক এক পদার্থের গলনাঙ্ক। এক এক পদার্থের গলনাঙ্ক এক এক রকম হয়, যেমন বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, আবার ইউরিয়ার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি। তো এটা গেল গলন। আবার স্ফুটন, তাপ প্রদানের মাধ্যমে তরল পদার্থকে বায়বীয় পদার্থে পরিণত করার নামই হচ্ছে স্ফুটন। এক বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে আমরা যদি তাপ প্রদান করি কোনো তরল পদার্থকে, তাহলে যে তাপমাত্রায় গিয়ে তরল পদার্থটি ফুটতে থাকবে অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হবে, সেই তাপমাত্রাকেই বলা হবে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক। এক এক ধরনের পদার্থের স্ফুটনাঙ্ক এক রকমের হয়, যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি পড়তে থাকে অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হতে থাকে। তো আবার অনেক সময় দেখা যায় যে যদি কোনো পদার্থ তার যে গলনাঙ্ক আছে সেই তাপমাত্রায় না গলে তার থেকে বেশি তাপমাত্রা অথবা কম তাপমাত্রায় গলে, তাহলে তখন আমরা সেটাকে বলতে পারবো যে এটি একটি অবিশুদ্ধ পদার্থ, যেহেতু সে তার নির্দিষ্ট গলনাঙ্কে না গলে ভিন্ন গলনাঙ্কে বা ভিন্ন তাপমাত্রায় গলতেছে, সুতরাং এটি একটি অবিশুদ্ধ পদার্থ, অর্থাৎ এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থের মিশ্রণ আছে, তাই তার নির্দিষ্ট তাপমাত্রায় না গলে অন্য কোনো তাপমাত্রায় গলছে। এবার আমরা দেখব বরফের তাপ প্রদানের লেখচিত্র। এই জিনিসটা তোমাদের বইয়ে আছে, আমি এখানে একটু দেখিয়ে দিয়েছি যে আসলে বরফের তাপ প্রদানের ফলে কি ঘটে, এটা আমরা একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা আমি এখানে লিখে রেখেছি। তো -80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ থাকে এবং আমরা যদি তাপ দিতে থাকি তাহলে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে এবং যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে তখন বরফ গলতে শুরু করবে।
এবং নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত বরফ তরলে পরিণত হবে। একে বলা হয় বরফের গলনাঙ্ক রেখা। আবার যদি সমস্ত বরফ তরলে পরিণত হওয়ার পর আমরা যদি আবার তাপ প্রদান করি তাহলে তখন তাপমাত্রা বাড়বে, কিন্তু যে সময়টুকু বরফ তরলে পরিণত হবে ওই সময়টুকুতে আমরা যতই তাপ দিই না কেন তাপমাত্রা বাড়বে না। তো যখন সমস্ত বরফ তরলে পরিণত হয়ে গেল অর্থাৎ পানিতে পরিণত হয়ে গেল, তখন যদি আবার আমরা তাপমাত্রা বৃদ্ধি করি বা তাপ দেই, তাপমাত্রা তাহলে অটোমেটিক্যালি বৃদ্ধি হবে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে পানি বা তরল তখন ফুটতে শুরু করবে। পানি তখন ফুটতে শুরু করবে, একে বলা হয় পানির স্ফুটনাঙ্ক রেখা। এবং একটি নির্দিষ্ট সময় বরাবর এই পানি ফুটতে শুরু করবে এবং সম্পূর্ণ পানি এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে শেষ হয়ে যাবে, অর্থাৎ বাষ্পে পরিণত হবে। এরপর আমরা যতই তাপমাত্রা বৃদ্ধি করব ততই তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু আমরা এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পানি ফুটতে থাকে তখন যদি তাপ দেই, বেশি পরিমাণে তাপ দেই, তাপমাত্রা কিন্তু বাড়বে না, শুধু সমস্ত পানি একসাথে বাষ্পে পরিণত হবে। ধীরে ধীরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাষ্পে পরিণত হবে। এখানে আমরা এই রেখাটার নাম এবি, এই রেখাটার নাম সিডি দিতে পারি। এখানে এবি রেখা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা এবং সিডি রেখা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। তো আমরা এই লেখচিত্রই ব্যবহার করে আমরা আরেকটা জিনিসকে প্রকাশ করতে পারি। এই বাষ্পটার ঘনীভবন, আসলে আমরা যখন বাষ্পকে আবার বরফে পরিণত করতে যাব তখন আসলে ব্যাপারটা কি ঘটবে, কেমন হবে, সেটা আমরা এটির মাধ্যমেই দেখতে পাবো। বাষ্পের শীতলীকরণ লেখচিত্র। আমরা জানি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। সুতরাং আমরা যদি ধরলাম যে কোনো বাষ্পের তাপমাত্রা আছে 140 ডিগ্রি সেলসিয়াস, আমরা সেখান থেকে তাপমাত্রা ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করলাম, তাহলে তাপমাত্রা যখন আমরা সরিয়ে নিতে শুরু করব তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে সমস্ত বাষ্প একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তরলে পরিণত হওয়া শুরু করবে এবং একটি নির্দিষ্ট সময় পর সমস্ত বাষ্প তরলে পরিণত হয়ে যাবে। তখন আমরা যতই তাপমাত্রা কমাবো তখন তাপমাত্রা কমতে থাকবে এবং তাপমাত্রা কমতে কমতে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে তখন সমস্ত পানি বরফে পরিণত হবে এবং সমস্ত পানি বরফে পরিণত হতে শুরু করবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত পানি বরফে পরিণত হয়ে যাবে এবং তারপরে আমরা যতই তাপ সরিয়ে নেব ততই বরফ আরো কঠিন হতে শুরু করবে। সুতরাং এখানে এবি রেখা হচ্ছে বরফের স্ফুটনাঙ্ক রেখা, কিন্তু আমরা এখানে তাপ সরিয়ে নিয়ে আসছি, সুতরাং এটি হবে তরল অবস্থা, আর এই রেখাটি হবে বরফ। সুতরাং এবি রেখাটি হচ্ছে জলীয় বাষ্প। আমরা যে জলীয় বাষ্প নিয়ে কাজটি শুরু করেছিলাম সেই জলীয় বাষ্পের তরল অবস্থা এবং সিডি রেখাটি হবে সেই জলীয় বাষ্পের বরফ অবস্থা বা কঠিন অবস্থা। এবার
এবার পাতন ও ঊর্ধ্বপাতন। পাতন বিষয়টা বোঝার জন্য আমাদেরকে দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। একটি হচ্ছে বাষ্পীভবন, অন্যটি হচ্ছে ঘনীভবন। এই বাষ্পীভবন এবং ঘনীভবনের সমন্বয়ে পাতন। যখন কোনো পদার্থকে আমরা তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করব, যখন কোনো তরল পদার্থকে আমরা তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করব, তখন তাকে বলা হয় বাষ্পীভবন। আবার তাপ সরিয়ে নেওয়ার মাধ্যমে সেই বাষ্পকে যখন আমরা তরলে পরিণত করব, তখন তাকে বলা হয় ঘনীভবন। পাতন জিনিসটা হচ্ছে প্রথমে কোনো তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করা এবং পরে তাপ সরিয়ে নিয়ে সেই বাষ্পীয় পদার্থ, সেই বায়বীয় পদার্থকে তরলে পুনরায় পরিণত করাকেই বলা হয় পাতন। সুতরাং আমরা পাতন সমান কি বলতে পারি? পাতন সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন। এবার ঊর্ধ্বপাতিত পদার্থতে আসা যাক। ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বিষয়টা এরকম, কোনো কঠিন পদার্থকে যদি তাপ দেওয়ার ফলে তা তরলে পরিণত না হয়ে যদি সরাসরি একদম গ্যাসীয় পদার্থে পরিণত হয়, তখন তাকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ এবং এই প্রক্রিয়াটাকেই বলা হয় ঊর্ধ্বপাতন। যেমন রয়েছে ন্যাপথলিন, কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড বা একে ডাইআইসো বলা হয়ে থাকে, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি। আবার আমরা কিভাবে বুঝবো যে একটি যৌগের ভিতরে একটি যৌগের ভিতরে ঊর্ধ্বপাতিত পদার্থ আছে কিনা? তাহলে আমরা কি করব, একটি যৌগকে নেব, যৌগকে নেওয়ার পরে আমরা সেটিতে তাপ প্রয়োগ করব এবং তাপ প্রয়োগ করার পর দেখা যাবে যে যৌগ থেকে একটি বা দুইটি জিনিস হয়তো উড়ে গেছে, বাষ্প আকারে উড়ে যাবে এবং পাত্রটিতে অন্য একটি জিনিস পড়ে থাকবে। সুতরাং আমরা বলতে পারবো যেহেতু একটি জিনিস উড়ে গেছে বাষ্প আকারে, সুতরাং আমরা বলতে পারবো উক্ত পদার্থটিতে বা ঊর্ধ্বপাতিত পদার্থ ছিল। এবং ঊর্ধ্বপাতিত পদার্থ এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেটি হবে এরকম যে এটা ধরলাম আমরা একটি কঠিন পদার্থ। এই কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে তার গঠন হবে এরকম, কঠিন বাষ্প। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করলাম। তোমাদের যদি এই অধ্যায়ে আরো কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবা এবং যে যেখানেই আছো সুস্থ থাকো, ভালো থাকো।